দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতায়। আপনাদের সঙ্গে আছি আমি শাহনাজ রুমা। দর্শক আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আলোচনা করি। আজকে আমরা আলোচনা করব প্রবাসী বিনিয়োগ বাড়বে কিভাবে এই বিষয়টি নিয়ে। দর্শক এ নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন এনআরবি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম বদিউজ্জামান এবং আছেন এনআরবি ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস ফরাজি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আপনার কাছে শুরুতে জানতে চাইছি, আমরা বলছিলাম যে কিভাবে প্রবাসীদের বিনিয়োগটা বাড়ানো সম্ভব। শুরুতে যদি একটু আপনার কাছে জানতে চাই যে এই যে প্রবাসীদের যে বিনিয়োগ সেটা দেশে পাঠানোর ক্ষেত্রে বা প্রবাসীদের রেমিটেন্সটা পাঠানোর ক্ষেত্রে আমাদের দেশে কি কি সমস্যাগুলো আছে? আপনারা যেহেতু দুজনেই দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন দেশের বাইরে। সমস্যা তো অনেকই আছে। গভর্নমেন্ট বিভিন্নভাবে বিভিন্ন পলিসি করেছেন। আজকে যে রেমিটেন্সের যে হার আছে এটাকে ইমপ্রুভ করতে হলে একটা কার্ড মার্কেট আছে। কার্ড মার্কেট রেটটা সবসময় এই রেটের সঙ্গে ওঠানামা করে। যখনই এত রেটের ডিফারেন্স হয় তখন ডলার আসে না, কমে যায়। আর এটা ডিপেন্ড করে ডিমান্ড, সাপ্লাই এন্ড ডিমান্ডের উপরে। এটা কিন্তু গভর্নমেন্ট যদি খুব সুনির্দিষ্ট নীতিমালাকে চেঞ্জ করেন, অন্য অন্য দেশে যেমন আমার নেইবার কান্ট্রি বাংলাদেশ, ইন্ডিয়া তো আছে, যদিও আমাদের দীর্ঘ কয়েক বছর স্টেডি চলতেছে আমাদের রেটটা, ইদানিং খুব একটা মার্কেটটা বেশ ফ্লাকচুয়েশন হয়ে গেছে। যদিও বাণিজ্য মন্ত্রী হস্তক্ষেপ করেছেন, অর্থমন্ত্রী বলেছেন, গভর্নর বলেছেন, তারপরে কিন্তু এইটার একটা ফ্লাকচুয়েশন চলছে। আমার মনে হয় এটাকে যদি একটু খেয়াল করেন গভর্নমেন্ট কিভাবে এটাকে প্রোটেক্ট করতে পারেন, কিভাবে এটাকে দিকে দৃষ্টি দেবেন, আমার মনে হয় এটাকে ইমপ্রুভ হতে পারে। জি, যে আমরা একটু ইদ্রিস ফরাজের কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি তো দীর্ঘদিন ধরে দেশের বাইরে ব্যবসা করছেন, তো এই যে দেশে বিনিয়োগ করার ব্যাপারে বা দেশে টাকা পাঠানোর ব্যাপারে যদি আপনার অভিজ্ঞতা একটু শুনতে চাই, আস্থার সংকট আছে কিনা প্রবাসীদের কোনো? ধন্যবাদ ডিবিসি টেলিভিশন আমাদেরকে আজকে এখানে ডাকার জন্য। আসলে আমি দীর্ঘদিন আমি ইউরোপে থাকি, ইটালিতে থাকি প্রায় অলমোস্ট 25 ইয়ার্স। আমরা ওইখানকার কথাই যদি বলি তাইলে ইটালিতে প্রায় 3 লাখ বাংলাদেশের উপরে এখানে আমরা বসবাস করি। এখানে রেমিটেন্সের যে বিষয়টা আছে, রেমিটেন্স বর্তমানে বাংলাদেশের রেমিটেন্স যদি আমার ভুল না হয় $33 বিলিয়ন এসে দাঁড়িয়েছে। আমার পাশে জামান ভাই যে কথা বলছে, যে আমি ওনার সাথে একমত যে আসলে যে কার্ড মার্কেটের যে রেটটা, এইটা গভর্নমেন্টের, বাংলাদেশ ব্যাংকের একটা নিয়ন্ত্রণ থাকতে হবে। বাংলাদেশ ব্যাংক, আমি যেহেতু রেমিটেন্সের বিজনেস করি, ওখানে আমার ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি একটা কোম্পানি রয়েছে এবং ইউরোপের বিভিন্ন দেশের শাখা রয়েছে। গত বছরে আমাদের বাংলাদেশের রেমিটেন্স ছিল $160 মিলিয়ন। এখন সেই ক্ষেত্রে আমার একটা অভিজ্ঞতা রয়েছে এটার, যে রেমিটেন্সটা কিভাবে বাড়তে পারে। আপনার সেই প্রশ্নটা আমি বলতে চাচ্ছি যে একটা উত্তর হলো যেমন ভাই যেটা বলছে, এইটা কার্ড মার্কেট রেটটা আমাদেরকে যে রেট সাপ্লাই করতেছে ব্যাংকগুলি, এই রেটটার চেয়ে কার্ড মার্কেট রেটটা অনেক সময়, অধিকাংশ সময় অনেক ডিফার থাকে, 2 টাকার মতো বেশি থাকে। এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে কি হবে, ওইখানে যারা রেমিটেন্সটা পাঠাচ্ছে তারা অবৈধ যে চ্যানেল, হুন্ডি যেটাকে বলা হয়, সেই লাইনে তারা যাবে না। সেকেন্ড থিং যেটা বলবো আমি, যে রেমিটেন্সের ক্ষেত্রে বাংলাদেশের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারে আমাদেরকে একটা সুযোগ সুবিধা দিয়েছে। সেটা হলো সিআইপি হিসাবে আমাদেরকে নির্দিষ্ট একটা অ্যামাউন্টের কারণে একটা সিআইপি হিসাবে তারা একটা পদমর্যাদা দিচ্ছে। কিন্তু এটা প্রতি বছর যারা দেখা গেছে 10 জন বা 12 জনকে সিআইপি হিসাবে নির্বাচিত করছে সর্বোচ্চ রেমিটেন্স দাতা হিসাবে। আমি মনে করি এই সংখ্যাটা 20 জনে না, 10 জন 12 জনে না রেখে এটাকে শতাধিক করা উচিত, যাতে অন্যরা উৎসাহী হয়, তাহলে তারা আরো উৎসাহী হয়ে অন্তত মিনিমাম একটা মর্যাদার কারণে তারা জানতে চেয়েছিলাম বিনিয়োগের ব্যাপারটা, যে আস্থার সংকট আসলে রয়েছে কিনা প্রবাসীদের মধ্যে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে। না, বিনিয়োগের ক্ষেত্রে আমরা আসলে যে দেখেন যেটা বলছেন যে এনআরবি ব্যাংক, এই এনআরবি ব্যাংকে কিন্তু আমরা বিভিন্ন দেশ থেকে, আমার পাশে জামান ভাই এসে সিঙ্গাপুরে, আমরা ইটালির বিভিন্ন দেশ থেকে আমরা কিন্তু এখানে বিনিয়োগ করেছি। ব্যাংকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমরা প্রবাসে যারা আছি আমাদেরকে একটা সুযোগ দিয়েছে বিনিয়োগের জন্য। কিন্তু এখানে একটা আমি যেটা বলবো যে বিনিয়োগের জন্য আমাদেরকে এখানে একটা সমস্যা আমরা মনে করি, সেটা হলো বিনিয়োগ আমরা করেছি, সবচেয়ে লাভ যে অর্থ উপার্জন করা এটা মুখ্য উদ্দেশ্য না। এটার পাশাপাশি সবচেয়ে বড় উদ্দেশ্য হলো যে আমরা আমাদের যে দীর্ঘদিন বিদেশে থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছি সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে এই দেশে
বিনিয়োগের মধ্য দিয়ে এই দেশে যারা আমরা আছি, আমরা তো এই দেশের মানুষই, এই দেশের নিজেদের সম্পদ নিজেদের কাজে লাগবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এটা এই চিন্তা করে আমরা বিনিয়োগ করেছি। কিন্তু সেখানে ট্যাক্সের ব্যাপারটা যেটা আমরা মনে করি যে ট্যাক্স এখানে সরকার 40% আমাদের ট্যাক্স দিতে হয়, কিন্তু বাইরে দেখা গেছে 20% ট্যাক্স পে করতে হয়। এই ক্ষেত্রে যদি প্রবাসীদের জন্য আলাদা কোনো একটা সুযোগ সুবিধা দিত তাহলে বিনিয়োগ আমি মনে করি আরো বেশি বৃদ্ধি। জি, আপনাদের কাছ থেকে আরো শুনবো। এই নিয়ে আমাদের এক সহকর্মী একটি প্রতিবেদন তৈরি করেছে, সেটা একটু দেখে নিয়ে আসছি। দর্শক, আমরা দেখে নিচ্ছি প্রতিবেদনটি। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বলছে গেল 3 বছরে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ হয়েছে গড়ে 208 কোটি মার্কিন ডলারের কিছু বেশি, যা উচ্চতর জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখার জন্য যথেষ্ট নয়। এই অবস্থায় প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগে আকৃষ্ট করতে বিভিন্ন সময় আহ্বান জানানো হলেও প্রবাসীরা বলছেন আমলাতান্ত্রিক ও আইনি জটিলতার কারণে দেশে বিনিয়োগে আগ্রহী নন তারা। 2000-1000 কোটি টাকা লোন নিয়ে ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করে গ্যাসের লাইন পায় নাই, এটা যখন টিভিতে আসে তা আমরা গিয়ে কোথায় পাবো? এই অফিসে কালকে ওই অফিসে 6 মাস ঘুরার পরেও দেখে যে প্রতিষ্ঠানটা খাড়া করা সম্ভব হয় নাই। তবে বিডা বলছে এখন দ্রুতই পাওয়া যাচ্ছে বিনিয়োগ সংক্রান্ত সেবা। এছাড়াও নতুন ওয়ান স্টপ সার্ভিস আইন কার্যকর হলে সরকারি সংস্থাগুলোর জবাবদিহিতা নিশ্চিত হবে। এনআরবি ইনভেস্টরদের জন্য আমরা ফরেন ইনভেস্টররা যে সমস্ত সুযোগ সুবিধা পেয়ে থাকেন, আমরা সেম সুযোগ সুবিধা ওনাদেরকে দিয়ে থাকি। অটোমেশন সিস্টেম যখন চালু হবে, যে হ্যাসেলস ফর অল, যেটা এটা একদম চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। দেশি বিনিয়োগকারীরা বলছেন সরকারি সংস্থাগুলোর প্রতিশ্রুত সেবা এখনো দৃশ্যমান নয়। প্রবাসীদের বিনিয়োগকে দেশে আনতে হলে আগে ভালো দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এর আগে বিওআই কাগজে কলমে অনেকবার বলেছে ওয়ান স্টপ সার্ভিসের কথা, আমি কোনো সময় পাইনি। অনিশ্চিতের ভাষায় আমি বিনিয়োগ করবো না, আমি 2 টাকা আমি বিনিয়োগ করবো না। প্রবাসীরা দেশের বাইরে থাকে, তাদের আরো বেশি সুযোগ সুবিধা দেওয়া উচিত। সংগ্রাম করে যুদ্ধ করে আমি চলছি, তাদের কিন্তু এই প্র্যাকটিসটা তাদের নেই, অভিজ্ঞতা তাদের নেই। দেশের উন্নয়নে প্রবাসীদের জমানো অর্থকে কার্যকরভাবে কাজে লাগাতে সরকারের বিশেষ পরিকল্পনার তাগিদ দিলেন প্রবাসীদের সংগঠন সেন্টার ফর এনআরবির এই নেতা। বিডা যদি সত্যিকার অর্থে একটি অনুঘটকের কাজ করেন, এই প্রবাসী যে নিচের দিকের যে মানুষগুলো আছেন তাদেরকে যদি বাংলাদেশে বিনিয়োগে আনবার জন্য তারা একটা উদ্যোগ গ্রহণ করেন এবং বিশ্বব্যাপী যদি একটা মার্কেটিং পরিকল্পনা তারা গ্রহণ করেন, এবং এর ফলে সত্যিকার অর্থে প্রবাসীদের বিনিয়োগ বাংলাদেশে আসবে। সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়াতে বিদেশি বিনিয়োগকারীদের আশায় বসে না থেকে বিডাকে আকর্ষণীয় বিনিয়োগ প্রস্তাব নিয়ে প্রবাসীদের কাছে যাওয়ারও পরামর্শ দিলেন ব্যবসায়ীরা। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, আপনারা দেখলেন প্রতিবেদনটি, যেখানে বলা হচ্ছে যে যারা বিনিয়োগ করছেন, বিনিয়োগ করার পরে তারা গ্যাস বিদ্যুতের সংযোগ পাচ্ছেন, আবার বিডার পক্ষ থেকে বলা হচ্ছে যে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। আপনাদের অভিজ্ঞতা কি বলে? আমি বলবো, একটু আগেই যে কথা বললেন আমার বন্ধু ইদ্রিস সাহেব, জি, যে বিনিয়োগ করার জন্য যে গভর্নমেন্ট পলিসি করেছেন এটাকে আরো ইমপ্রুভ করতে হবে। শুধু আমাদের এই যে লিভার ক্যাটাগরিতে দৃষ্টি আকর্ষণ করলে চলবে না। বাংলাদেশের থেকে অনেক বড় বড় ব্যবসায়ী বাইরে এস্টাবলিশ হয়ে গেছেন, এদের দৃষ্টি আকর্ষণ করলে দেখবেন যে 1000 লেবার বা 5000 লেবার যে পয়সা পাবে, একটা লোক সেই পয়সা হাত দিয়ে ইনভেস্ট করার ক্ষমতা রাখে বাংলাদেশে। এদের দিকে যদি ফ্যাসিলিটি দেওয়া হয়, ট্যাক্স রিডাকশন দেওয়া হয়, বিভিন্ন ফ্যাসিলিটি দেওয়া হয়, কেন ইনভেস্ট করবে না? আমরা এখান থেকে চলে গেছি বিদেশে পয়সা উপার্জন করার জন্য না, সেখানে আসছি আমাদের এখন মায়ের এই দেশের টানে এখন ফিরে আসতে চাই। এই যে ইনভেস্টমেন্ট করেছি, বিশেষ করে আমার কথা বলি, যে ব্যাংক ইনভেস্ট করেছি, কি 3 বছর কিছুই পাইনি, তারপর তো করছি। আমরা চিন্তা ভাবনা করছি হয়তো 10% 12% ডিভিডেন্ড দিব। এই যে পয়সা ইনভেস্ট করেছি আমরা 400 কোটি টাকা, এই টাকা যদি আমরা বিদেশে ইনভেস্ট করতাম, এই 3 বছরে কমসে কম 60% ইনকাম করতে পারতাম। কিন্তু চুপচাপ বসে আছি কিন্তু দেশের টানে। গভর্নমেন্ট যদি এটা দিয়ে খেয়াল রাখেন যে শুধু লেবার না, যারা বড় বড় ইনভেস্টার আছে, যাদের ক্যাপাসিটি আছে, ওদের ইন্টারেস্ট ক্রিয়েট করার জন্য ওদের যে সেক্টর আছে, আমি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট লোক, আমি ব্যাংকে আসছি, অনেক লোক আছে, ইন্ডাস্ট্রি আছে, অনেক লোক আছে, ইঞ্জিনিয়ার আছে, ডক্টর আছে, বিভিন্ন সেক্টরে এনকারেজ করার জন্য যদি তাকে ফ্যাসিলিটি দেওয়া হয়, আর বিশেষ ট্যাক্স রিবেটটা যদি দেওয়া হয়, আমার মনে হয় অনেক অনেক গুণ বেড়ে যাবে দেশের ইনভেস্টমেন্ট। আমাদের বিদেশের প্রতি আর এত পয়সার ঋণ করার মতো আমাদের
আর প্রয়োজন হবে না, আমি মনে করি এটা। আচ্ছা, বিডার এক কর্তৃপক্ষের আমরা বক্তব্য শুনছিলাম, যেটা আমি আগেও বলছিলাম, যে গ্যাস এবং বিদ্যুতের সংযোগ খুব সময় মতো দেওয়া হয় বা এরকম একটি বিষয় তারা বলছিল, আর ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছিল সেই সংযোগটি পাচ্ছে না। তো আপনাদের কোনো বন্ধু বা আপনাদের কোনো সহকর্মী কি এরকম আছে যারা এখানে ইন্ডাস্ট্রি করতে সেই ধরনের সমস্যায় আমি পড়েছে? নিজে এসেছিলাম। আচ্ছা, উনি 2009 সালে আমি নিজে ভালো করে জমি কিনেছিলাম, 126 বিঘা জমি। জি, গ্যাস আর বিদ্যুৎ না পেয়ে শেষ পর্যন্ত বিক্রি করতে হয়েছে। আচ্ছা, হ্যাঁ, জমির দাম বেড়েছে কিন্তু আমি করতে পারিনি, গ্যাসও পাইনি, বিদ্যুৎও পাইনি। হয়তো এখন গভর্নমেন্ট, এই আওয়ামী লীগ গভর্নমেন্ট ডেভেলপমেন্ট অনেক ইমপ্রুভ হয়েছে, গ্যাসও দিচ্ছেন, ইলেকট্রিসিটিও দিচ্ছেন, কিন্তু তারপরে এনাফ না, আরো ইমপ্রুভ করতে হবে। আরো বিশেষ করে যারা বিদেশ থেকে প্রবাসীরা ইনভেস্ট করার জন্য এসেছে ওদেরকে বিশেষ করে স্পেশালি দৃষ্টি আকর্ষণ করতে হবে। গভর্নমেন্ট দুই দিকে বেনিফিট হচ্ছেন, যদি আমরা আমাদের মতো যারা বাইরে আছে এদের ইন্টারেস্ট ক্রিয়েট করতে পারি, এরা যদি মনে করে ফরেন কারেন্সি নিয়ে আসবে, এত ফরেন, যে আমাদের $33 বিলিয়ন আজকের আমাদের বলছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ, যারা বাইরে ব্যবসায়ী লোক আছে ওদের যদি ইন্টারেস্ট ক্রিয়েট করা যায়, তা বলা যায় এখানে মনে ভালো হবে, এই কত গুণ বেড়ে যাবে চিন্তা করতে পারেন আপনি। যে যে সেক্টর আছে সেই সেক্টরে যদি আমাদের ইন্টারেস্ট রেটটা একটু কমিয়ে দেয়া হয়। জি, ইদ্রিস ফরাজি, আপনার কাছে একটু জানতে চাইছি, উনি যেমনটা বলছিলেন বা প্রতিবেদনটিতে আমরা যেমনটা দেখলাম, যে বলাই হচ্ছে যে আমলাতান্ত্রিক এবং আইনি জটিলতা, এই দুটি কারণেই আসলে রেমিটেন্সের পরিমাণ কমে যাচ্ছে এবং বিনিয়োগের পরিমাণ কমছে। এটির সাথে আসলে আপনি কতটুকু একমত? না, আসলে আমার কথাটা একটু ভিন্ন। জি। সেটা হলো আমলাতান্ত্রিক জটিলতা বলতে ঠিক তা আমি মনে করি না, হয়তো অনেকে ধারণা করে, কিন্তু বিনিয়োগ কমে যাচ্ছে বিদায় যে আসলে আমাদের দেশে যে সুযোগ সুবিধা, আমি এই যে ভদ্রলোক কি যেন যে কথাটা বললেন, আমি তার সাথে একমত পোষণ করতে চাচ্ছি যে আসলে বিনিয়োগের ক্ষেত্রে যে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে এখানে, এই বিষয়গুলি কিন্তু আসলে আমরা প্রবাসে যারা আছি তাদের অনেকের নলেজে এই প্রচারণার যে ঘাটতি, এটা সবচেয়ে বড় কারণ। এবং এটা আমি মনে করি প্রত্যেকটা দেশে একটা দূতাবাস রয়েছে, সেই দূতাবাসের মাধ্যমে সরকারের যে সুযোগ সুবিধা প্রবাসীদের জন্য রয়েছে এটাকে প্রথমত তাদেরকে সুযোগ সুবিধা এবং সেই সঙ্গে যারা এখানে এস্টাবলিশড হয়েছে ইনভেস্ট করে সেরকম দৃষ্টান্ত যদি তাদের কাছে তুলে ধরে তাইলে বিনিয়োগ বাড়তে পারে। পাশাপাশি আমলাতান্ত্রিক যে বিষয়টা, এটা না আমি প্রশ্ন বলবো যে আসলে আমরা যারা দীর্ঘদিন প্রবাসে এই দেশে এসে আমরা অনেক কিছুই কিন্তু আমাদের জানাশোনা নেই। তো সেই ক্ষেত্রে বিভিন্ন যে পারমিশনগুলি সরকারের দরকার একটা প্রতিষ্ঠান করার জন্য, সেই পারমিশনগুলি নির্দিষ্ট একটা জায়গা থেকে যদি প্রবাসীদের জন্য একটা নির্দিষ্ট জায়গা থেকে এইগুলি যদি আমাদেরকে অনুমোদন দেওয়া হতো, তাহলে আমার মনে হয় যে এই সমস্যা থেকে কিছুটা উত্তোলন হয়ে আরো বিনিয়োগের পরিবেশ তৈরি হতো। জি, আমরা আবার আলোচনায় ফিরবো, ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, আপনারা আছেন টালিখাতার সঙ্গে, নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, আপনারা আছেন টালিখাতার সঙ্গে। আজকে আমরা কথা বলছি প্রবাসী বিনিয়োগ বাড়বে কিভাবে, এই বিষয়টি নিয়ে। আর নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন এনআরবি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম বদিউজ্জামান এবং আছেন এনআরবি ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস ফরাজি। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। আপনার সাথে কথা ছিল বিরতির আগে। এম বদিউজ্জামান, আপনার কাছে একটু জানতে চাইছি যে এই যে আমরা বলছি বিনিয়োগ বাড়ানোর জন্য কি প্রয়োজন, আপনি বলছিলেন বিরতির সময় যে অর্থনৈতিক অঞ্চলের কথা বলছিলেন, যে প্রত্যেকটা বিভাগে যদি অর্থনৈতিক অঞ্চল করে দেওয়া যায় তাহলে আপনাদের প্রবাসীদের জন্য যেটা সুবিধা হয়। বর্তমান সরকার তো একটা প্ল্যান আছেই অর্থনৈতিক অঞ্চল করে দেওয়ার, সেক্ষেত্রে আপনারা কি আপনাদের পক্ষ থেকে কোনো দাবি তুলবেন কিনা যে অর্থনৈতিক অঞ্চল করে দেওয়ার জন্য? আজকে সরকার শেখ হাসিনা উনি যে উদ্যোগ নিয়েছেন, সত্যি এটা খুবই এনকারেজেবল এবং অ্যাপ্রিসিয়েট করতে হয়। এরকম উদ্যোগ অতীতে কখনো হয় নাই। আমি মনে করি যদি এইটার সঙ্গে আর একটু যোগ করা হয় যে বিভাগ হচ্ছেন, এখানে প্রত্যেকটা ইকোনমিক জোন করা হচ্ছে, তা আমাদের জন্য যারা প্রবাসী আছেন যদি এদের জন্য একটা স্পেশালি একটা ইকোনমিক জোন করে, যার যে ডিস্ট্রিক্টের আছে, যে যে বিভাগের আছে, ডিস্ট্রিক্ট সম্ভব না, বিভাগীয় ভাবে যদি এদের সেই সুযোগ করে দেওয়া হয় যে এটা প্রবাসীদের জন্য ইকোনমিক জোন, তাহলে যে যে সেক্টরে আছে সেই সেক্টরে সে ইনভেস্ট করবে এবং ট্যাক্স ডিবেটটা দিয়ে দিলে, আমরা যদি মনে করি, আমার মনে হয়, আমার ওপিনিয়ন, যদি আমরা বুঝি বিদেশ থেকে পয়সা এনে আমাদের পয়সাটা সেফ এবং এটাকে রিটার্ন আমরা পাবো, মিনিমাম একটা রিটার্ন পাবো নিশ্চিত, তাহলে আমরা অবশ্যই পয়সা নিয়ে আসবো, বিদেশের পয়সা এখানে নিয়ে জমা করবো, আমরা এখান থেকে পয়সা নিয়ে যাবো না। যারা আজকের ঢাকা বাংলাদেশ থেকে ইনকাম করে বাইরে পয়সা পাঠায়, আর আমরা বিদেশ থেকে পয়সা এনে এখানে নিয়ে আসতেছি, তা আমাদের বেনিফিটটা কি দিচ্ছেন সরকার? যদি এদিকে দৃষ্টি আকর্ষণ করেন, আমি বলতে পারি আজ যে বাংলাদেশের এত প্রজেক্ট হচ্ছে, বিদেশ থেকে ঋণের প্রয়োজন হবে না, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে হাত পাততে হবে না, ইন্ডিয়ার কাছে হাত পাততে হবে না, জাপান এই পয়সা দিয়ে এনাফ পয়সা মনে করি আমরা। এত পয়সা আমাদের
বাইরে আমাদের আছে, 157টা কান্ট্রিতে আমাদের দেশের লোক আছে। এতে মনে করেন আমরা ইনভেস্টমেন্ট হিসেবে ইনকাম, ফরেন কারেন্সি ইনভেস্টমেন্ট সপ্তমে আছি, সপ্তম অবস্থানে আছি। তো এখানে প্রায় 1 কোটি লোক আছে বাইরে আছে আমাদের ফরেন কারেন্সিতে ইনকাম করতেছে প্রবাসী হিসেবে। আমি মনে করি এর একটা পার্সেন্ট আছে, মিনিমাম 10%, 5 থেকে 10% লোক এরা খুব টপ লেভেলের ইনভেস্ট করতে পারে বড় বড় সেক্টরে, পাওয়ার প্ল্যান্ট বলেন, ইন্ডাস্ট্রি বলেন, যে কোনো সেক্টরে এরা ইনভেস্ট করতে পারে। গভর্নমেন্টের পক্ষ থেকে যে বড় বড় প্রজেক্ট গুলো আছে সেগুলোতেও গভর্নমেন্ট বুঝতে হবে যে বিদেশ থেকে পয়সা নিয়ে আসতে ফরেন কারেন্সি নিয়ে আসবে আর এখান থেকে লোন নিয়ে ইনভেস্টমেন্ট করবে, সেই ডিফারেন্সটা কি? ফরেন কারেন্সির তো আবার ইন্টারেস্টটাও সে বাইরের দেশে দিচ্ছে, আর এখানে যদি ইন্টারেস্ট আপনি দেশের মানুষকে এইটা যদি গভর্নমেন্ট দেখেন যে না বিদেশ থেকে ফরেন কারেন্সি আসতেছে, এরা ব্যাংকে লোন নিচ্ছে না, এদের একটা ইনসেন্টিভ দেবো। কি ইনসেন্টিভ দেওয়া যাবে? অ্যাট্রাকটিভ ইনসেন্টিভ দেন, দেখবেন যে ফরেন কারেন্সিতে রাখার জায়গা নেই, আমাদের $1 ট্রিলিয়ন চলে যাবে। আমি কথা আগে একবার বলেছিলাম, কিন্তু ইন্টেনসিভের কথা বলছিলেন আপনি। জি ইদ্রিস ফারাজি, আপনার কাছে একটু শুনতে চাইছি। উনি তো বললেন ইন্টেনসিভ দেওয়ার কথা এবং মনোযোগ দেওয়ার কথা বলছেন। এই যে বিনিয়োগটা বাড়ানোর জন্য আসলে এখন মানে যারা প্রবাসে আছেন বা আপনারা আছেন, কি মনে হয় অবকাঠামোগত উন্নয়ন তো আছেই, আর সেই ক্ষেত্রে ট্যাক্সের কথা আপনারা বলছিলেন যে ট্যাক্সটা একটু কমিয়ে আনলে আপনাদের জন্য ভালো হয়। এই দুটি ছাড়া আর কি কি বিষয় রয়েছে মানে আপনি বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে বা বিনিয়োগ পাঠানোর ক্ষেত্রে? বিনিয়োগ আসলে যেমন যেটা বলছে সারমর্ম কথা ওইটাই, তার পাশাপাশি আমি একটু সংযোগ করতে চাচ্ছি যে এই যে ইপিজেটের যে বিষয়টা, এটাও কিন্তু আমাদের প্রবাসীদের জন্য একটা আলাদাভাবে সরকারের দিলে আমরা কিন্তু সেখানে প্রবাসী যারা আছে তারা কিন্তু এটার ব্যাপারে একটা আকৃষ্ট হবে। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই যে আমাদের প্রবাসীদের জন্য সবচেয়ে বড় যে বিষয়টা, মুখ্য বিষয়টা আমরা বলবো যে প্রবাসীদের জন্য একটা আলাদা কোঠা ভিত্তিক যদি করে দেয়, যে ব্যাংকের ব্যাপারে যেমন 9টা ব্যাংকের ভিতরে 3টা ব্যাংক প্রবাসীদের দিয়েছে, 3টা ব্যাংক কিন্তু আমরা ফুলফিল করেছি প্রবাসীরা, এনআরবি নামে 3টা ব্যাংক এখানে আছে। এবং এই গার্মেন্টস সেক্টরে যে বিষয়গুলি আছে এখানেও যদি আমাদেরকে একটা কোঠা ভিত্তিক একটা কিছু করে দেয়, তাইলে কিন্তু বিনিয়োগের জন্য আমরা আকৃষ্ট হব এবং বিনিয়োগ সেক্ষেত্রে বাড়বে, এটা আমি মনে করি। জি, কিন্তু প্রবাসী আপনারা যারা বিনিয়োগ করছেন বা আপনারা বলছে যে কিভাবে বাড়বে বা কি ধরনের অন্তরায়গুলো রয়েছে, মানে তাদের মধ্যে আগ্রহ আসলে কতটা? শুধুমাত্র কি গভর্নমেন্টের পক্ষ থেকে সব ধরনের ইনিশিয়েটিভ নিলেই তারা আগ্রহী কিনা, নাকি দেশের থেকে তারা দেশের বাইরে বিনিয়োগ করতে আগ্রহী? না না, অ্যাকচুয়ালি যে কথাটা আমরা 1 কোটি প্রবাসী বাংলাদেশিরা আমরা বিদেশে আছি, আমরা কিন্তু অরিজিনালি আমাদের আত্মীয় স্বজন বা আমাদের সবাই কিন্তু এখানে, আমরা চাই এই দেশে বিনিয়োগ করার জন্য, তাদেরও কর্মসংস্থানের সুযোগ হবে এবং এদেশে যারা আছে তাদের আমাদের বিনিয়োগের মধ্য দিয়ে কিন্তু তাদের একটা কর্মসংস্থান ব্যবস্থা হবে, যেটা আপনি বললেন। আমরা কিন্তু চাই এখানে বিনিয়োগের জন্য। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, আমি মনে করি বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে অতীতে সবচেয়ে বড় একটা বাধা ছিল রাজনৈতিক অস্থিরতা। আজকে কিন্তু সেই বিষয়টা বাংলাদেশে কেটে গেছে এবং সেই কারণে কিন্তু বিনিয়োগ আজকে আমি মনে করি সর্বোচ্চ প্রাধান্য দিব যে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে যে সুযোগ সুবিধা রয়েছে এই জিনিসটা আমরা প্রবাসে যারা আছি তাদের দ্বার প্রান্তে তাদের নলেজে দেওয়া দরকার। এখন তাইলেই এখানে বিনিয়োগ বাড়বে, কারণ যেহেতু রাজনৈতিক অস্থিরতা এই দেশ থেকে এখন মোটামুটি মুছে গেছে, সেই ক্ষেত্রে বিনিয়োগ বাড়বে। জি, আমি একটা কথা এক মনের কথা, সেটা হচ্ছে দেখেন যে বিনিয়োগ বা বিদেশ থেকে আসছে, বিশেষ করে কোথায় আসছে, আবাসন আসছে, জমি, ওয়েজার্নার্স বন্ড, ডেভেলপমেন্ট বন্ড, পুঁজিবাজার, শিল্প ক্ষেতের দোকান, কৃষি, এতে কি ডেভেলপমেন্ট হবে? যদি এই বড় বড় ব্যবসায়ীদের ইনকারেজ করা হয় আর যদি বলা হয় যে ইনভেস্টমেন্ট এসেছে, ইনভেস্টমেন্টে যে ইনকাম হবে এইটা একটা ইনসেন্টিভ, এরা ওই ইনভেস্ট আবার করবে, এই পয়সা ফেরত নিয়ে নেবে। আমরা টাকা ইনভেস্ট করেছি 400 কোটি টাকা, এই টাকা ইনকাম করে আমরা যা মুনাফা হবে নিয়ে যেতে পারি, কিন্তু আমরা নিব না। যে যারা নিবে না তাদের জন্য আরেকটা এক্সট্রা বেনিফিট এখানে ইনভেস্ট করলে, এটা দিয়েও গভর্নমেন্টের লাভ হচ্ছে। এই ইনভেস্টমেন্ট করলে ট্যাক্স নাই, ট্যাক্স ফ্রি আছে, রিবেট আছে, ইনসেন্টিভ আছে, এইভাবে এনকারেজ করলে এরা পয়সা নিয়ে যাবে না, এই পয়সা ইনকাম যারা সে এখান রেখে দেবে। আর এই যে শুধু কৃষক যারা গেছে লেবার ক্যাটাগরির লোক, এটা যে ইনকাম করে $500 $1000 পাঠায়, এ তো আসে কি পারবে, এটা কি ইনকাম হবে? সরকার দৃষ্টি আকর্ষণ করা উচিত যে ব্যবসায়ীরা যারা বড় বড় ইন্ডাস্ট্রি করতে পারে, ক্যাপাসিটি আছে, চলে আসবে বাংলাদেশে এবং ইনভেস্ট করার পরে যে মুনাফা হবে সেই মুনাফাটা আবার ইনভেস্ট করবে, এটা নিয়ে যাবে না, তার জন্য এক্সট্রা বেনিফিট, মানে তার মাধ্যমে আসলে আলটিমেটলি গভর্নমেন্টই দি বেনিফিটেড। জি, আপনাদের কাছ থেকে আরো শুনবো, আরো একটি বিরতি নিয়ে আসছি। দর্শক আপনারা আছেন টালিখাতার সঙ্গে, নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন।
দর্শক, আপনারা আছেন টালিখাতার সঙ্গে। আজ আমরা কথা বলছি প্রবাসী বিনিয়োগ বাড়বে কিভাবে এই বিষয়টি নিয়ে। আর এ নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন এনআরবি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম বদিউজ্জামান এবং আছেন এনআরবি ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস ফরাজি। ইদ্রিস ফরাজি, আপনাকে দিয়ে শুরু করতে চাই এই পর্বের আলোচনা। একটু জানতে চাইছি যে আপনি বলছিলেন রেমিটেন্সটা আসলে অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ। একটু জানতে চাইছি যে এই রেমিটেন্স বাড়ানোর ক্ষেত্রে প্রবাসীরা কি ধরনের ভূমিকা রাখতে পারে? রেমিটেন্স আসলে আপনারা জানেন বা মাননীয় প্রধানমন্ত্রী সরকার বা সবাই জানে যে বাংলাদেশের অর্থনৈতিক যে রোল আমি একটু মডেল, জানতে চাচ্ছিলাম যে প্রণোদনা আপনারা চান কিনা এটার জন্য। আমরা আসলে রেমিটেন্স বাড়ানোর ক্ষেত্রে আমি বলবো যে সেটা হলো আমরা যেহেতু এখানে রেমিটেন্স কোম্পানি বিভিন্ন জায়গায় রেমিটেন্স প্রেরণ করে আসছি, আমার ওই কোম্পানির মাধ্যমে প্রায় 60-70 কান্ট্রিতে রেমিটেন্স প্রেরণ করে থাকি। অধিকাংশ কান্ট্রি থেকে তারা আমরা যে রেমিটেন্স পাঠাচ্ছি সেই জন্য তারা একটা সাবসিডি দিচ্ছে। সেটা কি পর্যাপ্ত কিনা আপনাদের জন্য? সেই সাবসিডি বলতে সেটা আমি বুঝাচ্ছি যে পার ট্রানজাকশন ওয়াইজ দেখা গেছে $1 বা $2 তারা আমাদেরকে একটা সাবসিডি দিচ্ছে। এখন সেই ক্ষেত্রে আমরা ওই দেশে যারা রিমিটার, ওই রিমিটারদের থেকে রিমিটেন্স পাঠানোর ক্ষেত্রে যে তাদের একটা কমিশন, ওই কমিশনটা কিন্তু আমরা হারটা খুব কমাই রাখি। আমাদের দেশের সরকার, বাংলাদেশ সরকারের এখানে রিমিটারদের জন্য ওই সুযোগ সুবিধাটা নাই। তা আমি মনে করি যে এখান থেকে যে যখনই এক্সপোর্ট হচ্ছে যে কোনো জিনিসপত্র বাইরে যাচ্ছে সেটার উপর কিন্তু গভর্নমেন্টের একটা সাবসিডি রয়েছে, ইনসেনটিভ বলেন বা যাই বলেন। এবং রেমিটেন্সের ক্ষেত্রে এই উদ্যোগটা সরকারের নেওয়া উচিত এবং নিলে তাহলে রেমিটেন্স আরো বৃদ্ধি পাবে আমি মনে করি। জি জি, আপনার কাছে একটু শুনতে চাচ্ছি এম বদিউজ্জামান, যে সরকার তো আসলে প্রবাসীদের জন্য এনআরবি ব্যাংক করে দিয়েছে, সেই ব্যাংকের ক্ষেত্রে কি আসলে প্রবাসীদের জন্য কোনো সুনির্দিষ্ট নীতিমালা করা হয়েছে কিনা? খুব সুন্দর প্রশ্ন করেছেন। যদিও 3টা ব্যাংক দিয়েছেন এই সরকার প্রবাসীদের জন্য, এনআরবি ব্যাংক, আমি দেখি না যে এমন কোনো আমাদের সুযোগ দেওয়া হয়েছে যে এনআরবিদের যারা প্রবাসী হিসেবে বিদেশে আছেন, আমরা বলবো যে আমরা আসছি এনআরবি ব্যাংক, আমাদের কাছে আসো, স্পেশাল কিছু নীতি আছে, ফ্যাসিলিটি আছে, ভালো কিছু দিতে পারবো, এমন কোনো আমাদের নীতিমালা তৈরি করে দেন নেই। হয়রাজ নাম তো দিয়েছেন এনআরবি ব্যাংক। যদি আমাদের এমন কোন সুযোগ করে দেওয়া হয়, স্পেশালি 3টে ব্যাংকে যারা দেওয়া হয়েছে যে আসেন এই ব্যাংকটা শুধু প্রবাসীদের জন্য, এই ব্যাংকটা আসেন সেখানে কিছু বাড়তি সুবিধাও আপনাদের যদি দেওয়া হয়, যেমন আমাদের ব্যাংকে মনে করি সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইটালি, লন্ডন, আমেরিকা, ফিলিপিন, প্রত্যেকটা কান্ট্রি আমাদের আছে, আমরা এসেছি। তা আমরা সেখানে যাব কি নিয়ে যাব? কি আমাদের স্পেশাল বাংলাদেশ ব্যাংক থেকে দিয়েছে যে হ্যাঁ আমরা স্পেশাল গ্রামীণ ব্যাংক, আপনারা আসলে এই বেনিফিট পাবেন, এই ফ্যাসিলিটি পাবেন, অন্য ব্যাংকে দিতে পারবে না, এমন কিছু আমাদের দেয়নি। আমরা কিভাবে ডেভেলপ করবো? যদি এ ধরনের কিছু দেওয়া হয় আমরা বলতে পারি, দেখবেন যে কত রেমিটেন্স আসবে আমাদের মাধ্যমে। কারণ আমি সিঙ্গাপুর বলবো গিয়া যে আমাদের এনআরবি ব্যাংক, আসেন ব্যাংকে, কি দেবেন, কি বেনিফিট আছে? আপনারা ওখানকার যারা প্রবাসী আছে তাদেরকে উৎসাহিত করতে পারতেন, এমন কিছু দেওয়া উচিত। বন্ড হোক বা অন্য অন্য জিনিস বিভিন্ন রকম আছে, ফ্যাসিলিটি দিয়ে হলে সেই কোনো কিছু নেই। অন্তত যারা এখানে বিনিয়োগ করছে তারা যাতে গিয়ে বলতে পারে, যে আমরা বলছিলাম যে দৃষ্টান্ত স্থাপন করার কথা, যে আপনি হয়তো বা এস্টাবলিশ হলেন এখানে, আপনি কি ওখানে আপনার প্রবাসী বন্ধুকে বলেন এমন কি হতে পারে, আমি এটা আমার অপিনিয়ন জানি না কতটুকু এটা কভার করবে। যদি আমাদের ব্যাংকের মাধ্যমে ইনভেস্টমেন্ট করতে চায় থ্রু বিডে অথবা বাংলাদেশ ব্যাংকের, আমরা ওখান থেকে ইনভেস্টমেন্ট করতে পারি, সেই ইনভেস্টমেন্ট আমরা নিয়ে আসতে, বড় বড় ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারি লিগালি। মানে বিদেশে এরকম ইলিগাল পয়সা নেই, এরকম নাই যে ব্ল্যাক মানি, হোয়াইট মানি, এ ধরনের বিশেষ করে সিঙ্গাপুর বা বাইরে কোথাও এর সুযোগ নেই। পয়সা ইনভেস্ট করলে তারা স্টেট করতে পারে, সেই পয়সাগুলো আমরা নিয়ে আসতেই পারি। সুযোগ করে দেওয়া হলে এই ব্যাংকের মাধ্যমে আমরা অনেক ডেভেলপ করতে পারি, অনেক ইনভেস্টমেন্ট আনতে পারি, যেগুলো চিন্তাই করা যাবে না। যেটা আপনি বলছিলেন যে সরকারের বড় বড় প্রজেক্ট গুলো এবং অবকাঠামোগুলোতেও আসলে সরকার বিদেশিদের কাছে ধার না দিয়ে প্রবাসীদের কাছ থেকে নিতে পারে। যে আরো শুনবো আপনার কাছ থেকে ইদ্রিস ফরাজি, আপনার কাছে একটু জানতে চাইছি, আমরা শুরুতে বলছিলাম যে ট্যাক্সের কথা, বিনিয়োগের ক্ষেত্রে যে ট্যাক্সটা রয়েছে, আমরা একটু ট্যাক্সের মূল্যায়নটা আপনার কাছে জানতে চাইছি, যে ওয়ার্ল্ডের অন্যান্য দেশে কি রকম অবস্থা, সেই বিষয়টা যদি একটু বলেন। বিশেষ করে ইটালির কথাই যদি আমি বলি, ইটালিতে আমরা সেখানে 21% ট্যাক্স দেই সেখানে, কিন্তু আমাদের দেশে এই ব্যাংকের ক্ষেত্রে যদি যান সেখানে কিন্তু 40%, বোধহয় না, জি 45% ছিল, পরে 5% কমিয়ে 40% করেছে। জি, পাশাপাশি পার্সেন্টেজ আরো বেশি। এরপরে দেখা গেছে, দেখেন আরেকটা বিষয়, ওইটা তো ওইখান থেকে গেল, আমাদের ডিভিডেন্ডের ক্ষেত্রে আমরা তো ইনভেস্ট করেছি এখানে, এই ডিভিডেন্ডের ক্ষেত্রেও একটা ট্যাক্স কিন্তু প্রাথমিক একটা ট্যাক্স কাটবে, এরপরে গিয়ে আবার আরেকটা ট্যাক্স এখানে 30% 40% ট্যাক্স কাটে। তো ফিনিশিং এ গিয়ে আসলে টোটাল যদি করেন তাহলে 60% ট্যাক্স চলে যায়।
যদি 60% যায়, সেখানে আমাদের তো এই কারণেই মনে করেন যে অনেক লস হয়ে যাচ্ছে। তা আমাদেরকে কিছুটা সুযোগ সুবিধা দেন লোকাল থেকে, এবং আমরা যারা বাইরে আছি এদের থেকে একটু সুযোগ সুবিধা যদি বেশি না পাই আমরা, তাইলে আমাদের বিনিয়োগের ক্ষেত্রে অনেকেই এতটা আগ্রহ প্রকাশ করবে না, যেহেতু তারা ওই দিকে একটা সুযোগ সুবিধা পাচ্ছে। জি, এবং আমরা প্রতিবেদনটিতেও দেখলাম যে বলা হচ্ছে যে যারা দেশে থাকছে তারা তো সরাসরি এখানে আসছে, যেতে পারছে, বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরতে পারছে, যারা দেশের বাইরে আছে সেই সুযোগটা কিন্তু তাদের নেই। কাজেই তাদের জন্য এই বিষয়টিকে আরো স্বচ্ছ করে তোলা, কি কি থাকছে সেটার মধ্যে। সেটাই, সেখানে কিন্তু আমি কিছুক্ষণ আগে বলেছি আপনাকে, সেখানে যে এখানে 20টা অফিসে তাদেরকে যেতে হবে, 20টা অফিসে বিভিন্ন ভাবে বিভিন্ন কিছু এদেশে আসে আপনি জানেন। সেই ক্ষেত্রে আমি বলেছি যে একটা জায়গা থেকেই, বিশেষ করে আমাদের যেই সমস্ত পারমিশনগুলি আছে বিনিয়োগের ক্ষেত্রে, সেখানে থেকে যদি একটা জায়গা থেকে এই সমস্ত কাজগুলি করা হয়, করার জন্য সুযোগ সুবিধা করে দেওয়া হয়, তাহলে অন্তত এই যে টাইম ওয়েস্ট, যে ঝামেলা, আমরা বাইরের কালচারে অভ্যস্ত হয়ে যেই অবস্থা আমাদের তৈরি হয়েছে, ওই জায়গাটা আমরা ঠিক রাখতে পারি। ওখানে সবকিছু অটোমেশন একটা সিস্টেমের মধ্যে চলে, সেখানে আমাদের দেশে এসে এই হ্যাসেলগুলো আসলে প্রবাসীরা কেন পোহাবেন নিজের টাকা খরচ করে। যে আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাইছি বদিউজ্জামান, আমাদের দেশে তো বিডা আছে, বিডার আসলে পারফরমেন্সটা সম্পর্কে আপনাদের যদি জানতে চাই, যেমন আমরা প্রতিবেদনটিতে দেখলাম তারা বলছে যে অটোমেশন পদ্ধতির আওতায় আসলে আসলে সবকিছু করা সম্ভব হবে। এটা কি শুধুমাত্র সরকারি মানে প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ থাকে কিনা, নাকি ব্যবসায়ীরা আসলেই এর সুফল পান? একটা সুন্দর প্রশ্ন করেছেন। আমিও কিন্তু বিডার চেয়ারম্যানের সঙ্গে একটা মিটিং করেছিলাম। উনি আমাকে নিজে আশ্বাস দিয়েছিলেন যে আপনি আসেন, যে কোনো জায়গাতে আমি হেল্প করবো, কিন্তু উনি বললেই তো কাজ করা যাবে না, ওনাকে সেরকম সুযোগ করে দিতে হবে এবং প্রসিডিউরটাও সেরকম হতে হবে। আমাদের এক কথা বলতে গিয়ে ওয়ান স্টেপ একটা সিস্টেম করে দিলে, যে আমরা এই অফিসে গেলে বা যেমন বিডা, ওনার কাছে গেলে আমাদের কি প্রয়োজন, কোন সেক্টরে করবো, দে উইল ডু এভরিথিং। সেটাই। হ্যাঁ, এবং এর জন্য যদি আমাদের এবং কাছে যাওয়ার চেয়ে আমি যেটা মনে করি যে অনলাইনে সবকিছুই থাকবে, যে প্রবাস থেকে আসবে সে যাতে পুরোপুরি জেনেই আসতে পারে যে আমার কোন জায়গায় কোন সেক্টরে। যেমন একটা উদাহরণ দেই, সিঙ্গাপুরে একটা কোম্পানি ইনকর্পোরেট করতে ম্যাক্সিমাম লাগে 3 দিন। আচ্ছা, ম্যাক্সিমাম 3 দিন। আর এইখানে একটা কোম্পানি করতে লাগে 3 মাস। আচ্ছা, আমরা কত পিছিয়ে আছি বলেন। সেটাই। তো এগুলো কি ইমপ্রুভ করতে হবে, আমাদের ওখানে ব্যালেন্স করতে পারলে, আমরা সময় তো চলে যাচ্ছে, তো এই সঙ্গে ব্যালেন্স করতে পারলে আমরা নিশ্চয়ই এখানে এগুলো করবো। জি, আপনার কাছে খুব সংক্ষেপে একটু জানতে চাইছি যে বিনিয়োগ বাড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে প্রচারণা বাড়ানোর পাশাপাশি আর কি করা প্রয়োজন? প্রচারণা বাড়ানোর পাশাপাশি আরেকটা যে কথা কিন্তু অনেক কথাই হয়ে গেছে, যে সেটা হলো আমাদের জন্য অন্তত প্রবাসী বিনিয়োগের কথা যদি আসেন, তাহলে আমি বলবো তাদের বাংলাদেশে যারা বিনিয়োগ করছেন এবং প্রবাসীরা যারা বিনিয়োগ করছেন তাদের মধ্যে একটু পার্থক্য থাকতে হবে। আচ্ছা, মানে আলাদা কিছু সুবিধা আপনারা চাচ্ছেন? পার্থক্য বলতে আলাদা কিছু সুযোগ সুবিধা আপনারা চাচ্ছেন যদি তাদেরকে দেওয়া হয়, তাইলেই বিনিয়োগ বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। জি, ইদ্রিস ফরাজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, সেই সঙ্গে বদিউজ্জামান আপনাকে ধন্যবাদ আমাদেরকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, এই ছিল ডিবিসির আজকের তালিকাতায়। আমরা আলোচনা করলাম প্রবাসী বিনিয়োগ বাড়বে কিভাবে এই বিষয়টি নিয়ে। দর্শক, এরপরে 2টায় দেখবেন বিটিভি সংবাদ, এর পরে ঠিক 2:30টায় লাঞ্চ টাইম নিউজ নিয়ে আসবেন সাব্বির আহমেদ। দেখার আমন্ত্রণ রইল।